এখনো কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা উচিত? হোয়াটসঅ্যাপ কি সেফ নাকি সিগন্যালে চলে যাব? আপনি যদি দেখেন যে আমাদের যে সরঞ্জামগুলো কেনা হয়েছে একটা বিশাল অংশ অ্যাকচুয়ালি ট্রাইং টু ইন্টারসেপ্ট ট্রাফিক এট দ্য নেটওয়ার্ক লেয়ার, তাহলে কিন্তু ইটস নট অ্যাবাউট হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, SMS, ভাইবার, দ্যাটস ইমমেটেরিয়াল। একটা মোটামুটি ইনফর্ম অ্যাজাম্পশন করতে পারে যে ঠিক নির্বাচনের পূর্বে বা নির্বাচনের চলাকালীন সময়গুলোতে সার্ভেলেন্সের স্কেল অনেকখানি বেড়ে যায়। সাম্প্রতিক সময় দ্য ডেইলি স্টারের ইনভেস্টিগেশনে উঠে আসে আওয়ামী শাসন আমলে ১৩৮২ কোটি টাকার সার্ভেলেন্স ইকুইপমেন্ট কেনার চিত্র। একই সাথে টেক গ্লোবাল ইনস্টিটিউট খুঁজে পায় যে বাংলাদেশ সরকার প্রায় $200 মিলিয়ন সার্ভেলেন্স ইকুইপমেন্ট কিনেছে। এই তথ্য প্রকাশের পরে সবার মনে অনেক প্রশ্ন ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে। হোয়াটসঅ্যাপ কি সেফ নাকি সিগন্যাল নিরাপদ? চলাচলের সময় কি লোকেশন অফ রাখা উচিত? আচ্ছা, দেশের সকল নাগরিক কি এই নজরদারির আওতায় পড়ে? এই সব কিছু নিয়ে ডিসকাস করার জন্য আজকে আছি আমি জাইমা ইসলাম। স্টার কানেক্টসে আমাদের সাথে আছেন টেক গ্লোবাল ইনস্টিটিউটের শাবানাজ রশিদ দিয়া। আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের শোতে। আমরা আজকে কথা বলবো নজরদারি নিয়ে, এবং বিশেষ করে রাষ্ট্রীয় নজরদারি যে ব্যবস্থাটা গড়ে উঠেছিল গত 15 বছরে, আমরা সেই ব্যবস্থাটা নিয়ে একটু কথা বলবো। একই সাথে আমরা এটা নিয়েও একটু আলোচনা করব যে আমাদের নাগরিকরা কিভাবে তাদের অধিকার সুরক্ষিত রাখতে পারে এবং পরবর্তীতে এই সরঞ্জাম নিয়ে কি করা হবে। তো সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমি পাচ্ছি, এখনো কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা উচিত? হোয়াটসঅ্যাপ কি সেফ নাকি সিগন্যালে চলে যাব? ধন্যবাদ জাইমা। প্রথমত আমাদের মনে হয় আমরা আসলে আপনাদের রিপোর্টে বা আমাদের রিপোর্টে আসলে যতটুকু সম্ভব আমরা বোঝানোর চেষ্টা করেছি যে রাষ্ট্রীয় নজরদারি আসলে কিভাবে কাজ করে, সরঞ্জামগুলা কি ছিল, হার্ডওয়্যার কি ছিল, সফটওয়্যার কি ছিল। তো আমার কাছে এখনো মনে হয় এটা আসলে ফুল পিকচারটা আমরা পাচ্ছি না, কারণ আমরা যতটুকু আমরা পাবলিকলি ডকুমেন্ট থেকে পেয়েছি বা আপনাদের অনুসন্ধান থেকে পেয়েছেন ততটুকু আসলে সীমাবদ্ধ রয়েছে। বাট কামিং টু দ্য স্পেসিফিক কোয়েশ্চেন যে আসলে আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করবো কি করবো না, এটা আসলে লাইক ইউ সেড, যেটা আসলে কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট আনসার না। যেমন দুইটাই তো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, রাইট? এবং আমরা দেখেছি যে আমরা যখন যে সরঞ্জামগুলো কেনা হয়েছে একটা বড় অংশ ছিল এন্ড টু এন্ড এনক্রিপশন কিভাবে ভাঙা যায়, এটা নানান ধরনের প্রচেষ্টা। এবং এই প্রচেষ্টাগুলো বারবার হওয়ার কারণ এইটাই যে আসলে আগের গুলো হয়তো বা কাজ করছে এবং তারপর আমাদের নতুন করে জিনিসগুলোকে আবার ট্রাই করতে হচ্ছে। তো সেখান থেকে যদি আমরা চিন্তা করি হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে যেটা দেখা যায় যে হোয়াটসঅ্যাপ একটা সার্টেন লেভেল যে একটা যেটাকে আমি ঠিক মেয়ারটা বলতে চাই না, বাট একটা খুব সার্টেন লেয়ার অফ ইনফরমেশন যে কত ফাইল সাইজ আছে বা কত হোয়াট ইজ দ্য ফাইল সাইজ অফ ইভেন দ্য চ্যাট, একটা নাম্বার কতগুলো গ্রুপ জয়েন করেছে, এগুলো আসলে মেবি এট দ্যাট লেভেল কিছুটা হলো পাওয়া সম্ভব। বাট এট দ্য সেম টাইম হোয়াটসঅ্যাপের একটা সিকিউরিটি ফিচার হচ্ছে যে আপনি যদি হোয়াটসঅ্যাপে আপনার কোনো কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ ইনস্টল বা রিইনস্টল করে বা ডাউনলোড করে, হোয়াটসঅ্যাপ ডাজ নট গিভ ইউ a notification of that. On the other hand, সিগন্যাল, যেটাকে আমরা সাধারণত অনেক বেশি সিকিউর মনে করি, in many ways perhaps because হয়তোবা সাইজ অফ মার্কেটের কারণে হোয়াটসঅ্যাপে সিগন্যালকে আমাদের বেশি সিকিউর মনে হয়, কারণ এটা আসলে সবাই ব্যবহার করছে না, সবাই হয়তোবা জানে না, এটা একটা সার্টেন কমিউনিটির ভেতরে সীমাবদ্ধ। সিগন্যাল কিন্তু যেমন ধরেন আপনি যদি সিগন্যালে আপনার কোনো কন্ট্যাক্ট বা আপনি যে নাম্বারটাকে আপনার সেভ কোনো নাম্বার যদি সিগন্যাল ডাউনলোড করে, ইউ উইল নো যে দিস কন্ট্যাক্ট অফ ইউর হ্যাজ ডাউনলোডেড সিগন্যাল। So that's another security in my mind is a security flaw, because আমি তো চাচ্ছি না সবাই জানে আমি সিগন্যাল ডাউনলোড করেছি। So it's not like a yes or no answer. I still think you can use WhatsApp. I still think you can use Signal. I think there's different layers of security. Both platforms use certain and are regularly updating the security features, updating their encryption features. এবং এনক্রিপশনকে ভাঙার যে তাড়না, এটা আসলে শুধুমাত্র বাংলাদেশ না, এটা আসলে পুরো বিশ্ব জুড়ে যে কোনো অনেক ল এনফোর্সমেন্টের চেষ্টা করছে এনক্রিপশন ভাঙার জন্য। সো আই থিঙ্ক ইটস অলমোস্ট লাইক a cat and mouse race, রাইট? যে কে আমি আগে এনক্রিপশন ভাঙবো নাকি এনক্রিপশন আমার আগে আর বেশি আপডেট হবে। আই থিঙ্ক দ্যাটস a perpetual journey that we have to go through. So short answer is I think you can still use it, but just be very careful about what you're sharing and regularly updating and who you're giving your numbers to. কিন্তু তাহলে আমরা যেটা বলতে পারছি একদম নিশ্চিত হয়ে যে ফুল প্রুফ কোনো অ্যাপ আসলে নেই। আমাদের রাষ্ট্রীয় নজরদারি ব্যবস্থাটা যেরকম,
এমনি আমি মানে এন্ড টু এন্ড এনক্রিপশন ভাঙতে পারবো কি পারবো না সেই প্রশ্নে আমি একটু পরে আসছি, কিন্তু সাধারণ আমাদের কাছে যেই ইকুইপমেন্ট লিস্টগুলো আছে, আমরা যা দেখেছি যে আমাদের রাষ্ট্র ক্রয় করেছে, ওখান থেকে বোঝা যাচ্ছে যে তারা বেসিক কিছু জিনিস পেতে পারে। ধরো আমি আর আপনি এখানে কথা বলছি এবং আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি, হয়তো আমরা রেগুলারলি কথা বলছি কিনা, আমরা কোনো ফাইল শেয়ারিং করছি কিনা, আমাদের ফাইল শেয়ারিং করলে সে ফাইলের সাইজটা কি, সে ফাইলের টাইপটা কি, সেটা এখানে চলে আসছে। আর অবশ্যই আমি আর আপনি যে একজন আরেকজনের সাথে কথা বলছি সেটা তো এখানে আসছে, সেটা তো আমরা অবশ্যই জানতে পাচ্ছি। আই থিঙ্ক দিজ ইটসেলফ আর ভেরি সিগনিফিকেন্ট সিকিউরিটি ব্রিচেস ইভেন ইফ দে ক্যানট নেসেসারিলি গেট ইনটু দ্য কন্টেন্ট। কিন্তু কন্টেন্টেও তো ঢুকতে পারে, মানে ওখানে তো স্পাইওয়্যারের, আমরা তো স্পাইওয়্যারও কিনেছি। হ্যাঁ, রাইট। আমি জাস্ট এক ক্লারিফিকেশন করবো জাইমাদ, সেটা হচ্ছে যে আমি আসলে কতটুকু ফাইল সাইজ সম্পর্কে জানতে পারি, দ্যাটস অলসো কোয়াইট ডিবেটেবল, রাইট? কারণ আসলে যদি আমি বাংলাদেশের নজরদারির ইনফ্রাস্ট্রাকচার দেখি, এটা আসলে দুইটা লেয়ারে কাজ করছে। একটা যেটা আমি বলি নেটওয়ার্ক লেয়ার, আর একটা হচ্ছে আমার অ্যাপ লেভেলের লেয়ার, রাইট? তো নেটওয়ার্ক লেয়ারে যেমন যদি আমি আমার ইন্টারনেটের যে ট্রাফিক, যে আমি আমার আইআইজি থেকে কানেকশন আছে, আমি আমার লোকাল আইএসপির কাছে যাচ্ছি, বা আমি লোকাল আমার অপারেটরের কাছ থেকে সিম কার্ড কিনছি, ওইটার যে নেটওয়ার্ক লেয়ার আমাদের, কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের যে সরঞ্জামগুলো কেনা হয়েছে, একটা বিশাল অংশ অ্যাকচুয়ালি ট্রাইং টু ইন্টারসেপ্ট ট্রাফিক এট দ্য নেটওয়ার্ক লেয়ার। তো আমি যদি নেটওয়ার্ক লেয়ারে ঢুকে যাই, তাহলে কিন্তু ইটস নট অ্যাবাউট হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, SMS, ভাইবার, দ্যাটস ইমমেটেরিয়াল। কারণ আপনি নেটওয়ার্ক লেয়ারে আছে, তখন আপনি জানতে পারবেন, ফর এক্সাম্পল ইফ ইউ আর টার্গেটিং এ নাম্বার, যে ওকে এই নাম্বার লাস্ট অ্যাপ স্টোরে গিয়ে কি কি অ্যাপস ডাউনলোড করেছে, এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যখন সে করছে তখন সে SMS গুলো পাচ্ছে। সো তখন সে একটা বেসিক ইন্টারনেট ট্রাফিক সম্পর্কে ধারণা পাবে, এন্ড আই থিঙ্ক দ্যাট itself is a significant security breach which is outside of আমি কি অ্যাপ ইউজ করছি, কি অ্যাপ ইউজ করছি না। এন্ড দেন টু ইউর কোয়েশ্চেন, যে স্পাইওয়্যারে, হ্যাঁ সেটা আমরা দেখেছি আমাদের লিস্টে, বিশেষ করে যে একটা বড় অংশ ছিল স্পাইওয়্যার পারচেজ, যেটা আপনাকে অ্যাকচুয়ালি আপনার ডিভাইসে রিমোট অ্যাক্সেস দেয়, রাইট? সো আপনি ফর এক্সাম্পল যদি পেগাসাস ব্যবহার করেন, সেক্ষেত্রে যে আপনি সেখানে একটা ভালনারেবিলিটি ইউজ করে ইউ ক্যান ইনস্টল আ ম্যালওয়্যার, অর ইউ ক্যান বেসিক্যালি আপনার ডিভাইসকে মিরর করার একটা জায়গা আপনাকে দেবে। ইউ হ্যাভ অ্যান এন্টায়ার ইনফ্রাস্ট্রাকচার দ্যাট বেসিক্যালি অ্যালাউজ ইউ টু মিরর দ্যাট ডিভাইস। আচ্ছা, আমি মিররিংটা একটু বুঝিয়ে দিই, আমি দর্শকদের জন্য মিররিংটা বুঝিয়ে দিই। মানে হচ্ছে যে আমার ফোনে যদি পেগাসাস অ্যাটাক করে, সেই ফোনটার সকল কন্টেন্ট সবকিছু তারা কপি করতে পারবে বা ক্লোন করতে পারবে, তাই তো? রাইট, সবকিছু তারা কপি করতে পারবে এবং ক্লোন করতে পারবে, মানে ইট বেসিক্যালি এক্সিস্টস বেসিক্যালি, মানে and it's also quite expensive. আমাদের এই জায়গাটা মাথায় রাখতে হবে যে পেগাসাস is actually very expensive. আপনি চাইলেই যে সবার জন্য করতে পারবো, মানে that's a pretty significant budget. It's an expensive, যে কারণে আমার স্কেল হয়নি। সো এটা একটা এক্সাম্পল হইতে পারে, কিন্তু আবার অন্যান্য আছে। ফর এক্সাম্পল আমরা সেলিব্রাইট দেখেছি, আমরা ফিনফিশার দেখেছি। সো there's a number of different spyware. At by and large বেশিরভাগই আপনার ডিভাইসে কোনো না কোনোভাবে ম্যালওয়্যার ইনস্টল করে। ম্যালওয়্যার অর্থাৎ আপনার ডিভাইসে কোনো মানে ফর ল্যাক অফ আ বেটার ওয়ার্ড আপনার সামহাউ একটা, ঠিক আমি ভাইরাস বলতে চাই না, বাট আমি যদি বলি যে সাম ভার্জন অফ দ্যাট, যে একটা ম্যালওয়্যার ইনস্টল করে এবং তখন আপনার ডিভাইসে তার সে ফুল অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। তো তখন আসলে ইট ডাজ নট ম্যাটার যে আপনি কি অ্যাপ ইউজ করেন, বিকজ আপনার ডিভাইসকে ফুললি সে অ্যাক্সেস করতে পারে, ক্লোন করতে পারছে সে। আচ্ছা, এই ম্যালওয়্যারটা তারা সাধারণত ইনস্টল করতে কি করে, এটা কি আপনাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে এটা নিয়ে? কারণ আমি আসলে এই জায়গাটাতে আমার কোনো ফাইন্ডিং ছিল না। আমাদের ফাইন্ডিং আসলে দেখা গিয়েছে যে, এবং আপনার যেরকম আপনাদের রিপোর্টে যে ফাইন্ডিং এসেছে, যেটা একটা কম্প্রিহেন্সিভ সিস্টেম, রাইট? যেটা আপনারা আইএলএস দিয়ে দেখিয়েছেন যে আপনার বিভিন্ন স্তরে নানান জিনিসগুলো একসাথে কাজ করেছে। আপনি যখন ওই লেভেলে নেটওয়ার্ক ট্রাফিকের অ্যাক্সেস পাচ্ছেন, তখন আসলে ম্যালওয়্যার ইনস্টল করার নানান ধরনের পদ্ধতি। এক হইতে পারে যে আপনি নেটওয়ার্ক ট্রাফিকের ভেতরে আপনি হয়তো বা কোনো একটা দেখছেন যে একজন ইউজার বারবার একটা ওয়েবসাইটে যাচ্ছে, আপনি দেখালেন যে সেই ওয়েবসাইটের আপনি একটা ক্লোন ভার্সন করেন, which looks and feels like the same website, but it's not the same website. এবং আপনি যখন ওটাকে অ্যাক্সেস করছেন, তখন আপনার আসলে ওই ওয়েবসাইটটা থেকে আপনার একটা ম্যালওয়্যার ইনস্টল হয়ে যাচ্ছে। এটা একটা হতে পারে। আচ্ছা, মানে এটা হয়তো হতে পারে, মানে হয়তো dailystar.net এর বদলে আমি যদি যাই ওদের তৈরি dailystar.net, মানে ডাটা বাদ দিয়ে, হ্যাঁ হয়তো বা কিছু একটা ছোট জিনিস, এটা you wouldn't even notice, ঠিক আছে? অথবা but actually it is also dailystar.net, but it's actually not a real site, it's just a mirror site, right? So এরকম একটা হতে পারে। হ্যাঁ, অ্যাপ দিয়ে কি হতে পারে? ধরুন আমরা যে স্বাভাবিকভাবে যে অ্যাপগুলো ডাউনলোড করে থাকি ফর পাবলিক সার্ভিসেস, যেরকম আমি মানে ট্যাক্স দেওয়ার জন্য যে অ্যাপটা আমি ডাউনলোড করছি, অথবা আমি
কোভিড ভ্যাকসিনের জন্য যে অ্যাপটা ডাউনলোড করছি, ফুড ডেলিভারি, আমি জানি না, মানে এটা নিয়ে আমার আসলে আন্ডারস্ট্যান্ডিং তেমন একটা নেই। না, ডেফিনেটলি আমার মনে হয় যে ওয়াইড গ্যাম্বিট, ওয়েবসাইট দিয়ে হতে পারে, অ্যাপ দিয়ে হতে পারে, কারণ আপনি যখন এই নেটওয়ার্ক লেভেলে কাজ করছেন আপনার তো অনেক অপশনস, রাইট? আপনি দেখবেন যে আপনার এন্ড ইউজার সবচেয়ে বেশি ভালনারেবল কোথায়, সে বারবার কিসে যাচ্ছে। অনেক সময় আমরা অনেক গেমস খেলি, রাইট? সো গেমিং ইজ এ ভেরি বিগ ওয়ে অফ ডুইং ইট, বিকজ গেমস মানে নানান সময় নানান গেমস আমরা ডাউনলোড করছি, নানান সময় নানান অ্যাপ আমরা ডাউনলোড করছি, কোন একটা দোকানে গিয়ে বলছি যে আমি ডিসকাউন্ট পাওয়ার জন্য আপনি অ্যাপটা ডাউনলোড করুন, এরকম তো প্রায়ই হচ্ছে। সো ডেফিনেটলি অ্যাপ, যে আমাদের এভরিডে যে অ্যাপ, প্লাস যে সরকারের যে বড় বড় অ্যাপ প্রজেক্ট গুলো ছিল, আই থিঙ্ক ডেফিনেটলি সেটার মাধ্যমে অ্যাটলিস্ট আমাদের ফাইন্ডিং এসেছে যে সেখানেও সেটার মাধ্যমে আসলে ম্যালওয়্যার ইনস্টল হয়েছে। এবং এক হচ্ছে যে আপনি অ্যাপটা হয়তো নামিয়েছেন, নামানোটা হয়তো প্রবলেম ছিল, যখন অ্যাপটা আপডেট হয়েছে তখন একটা বেসিক্যালি গিভ ইউ আ ফেক সিকিউরিটি আপডেট, একটা ফেক সার্টিফিকেট আপডেট, যে আপনার অ্যাপটাকে আপডেট করতে হবে, না হলে আপনি আপনার অ্যাপ ব্যবহার করতে পারবেন না। সো যে ওই আপডেট ইজ অ্যাকচুয়ালি নট, এটা নট ফ্রম দ্য প্রোভাইডার, রাইট? সেটা অ্যাকচুয়ালি একটা মানে ইটস অ্যাকচুয়ালি বিং intercepted by an intelligence agency or by a spyware or by in order to install a malware. So it's actually real update, not almost like the artificial update create kora hoy, and then you're updating and then eventually you basically have full device access. তো আমরা যেটা দেখেছি যে ILIS নামে একটা সিস্টেম ছিল, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড লফুল ইন্টারসেপশন সিস্টেম, এটা NTMC এটা ইনস্টল করেছিল তারা 2017-তে প্রথম এটা কাজটা শুরু করে, এবং ওইটার মাধ্যমে আসলে যেটা দেখলাম যে একটা সেন্ট্রালাইজড ম্যাসিভ সার্ভেলেন্স সিস্টেম তারা এস্টাবলিশ করবে, এবং দিস উইল এসেনশিয়ালি বি টার্গেটিং দ্য নেটওয়ার্ক লেভেল অ্যাজ ইউ সেড। সো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে ওখানে থাকবে। I saw a few equipments যেগুলা দেখেই মনে হচ্ছিল যে these are essentially being used to tap optical fibers. You know, we found out, we called in some network experts and that's what they told us. They had deep probes which could be used to do deep packet inspections. And all of this happened, ধরেন ডিপ প্যাকেট ইন্সপেকশন ডেটা কিন্তু হয়েছিলই যখন আপনার ন্যাশনাল যে গেটওয়েগুলো আছে ওইটার ওই লেয়ারেই কিন্তু আসলে এই ইন্টারসেপশনগুলো হচ্ছিল। আমি যতটুকু বুঝেছি আসলে তাদের কন্ট্রাক্ট থেকে, তাদের যেই মানে ইয়াটা ছিল, টার্মস অফ রেফারেন্স ছিল, ওটা থেকে আমি যেটা বুঝেছি। আপনারও কি এরকম কোনো সিমিলার ফাইন্ডিং ছিল? হ্যাঁ, ডেফিনেটলি। আপনি যেটা ILS এর কথা বলেছেন, দ্যাট ওয়াজ আ ভেরি কম্প্রিহেন্সিভ, এবং আপনি হয়তো বা এই জিনিসটা কিছু মানে আপনাদের রিপোর্টে এসেছে যে আসলে এটা তো ছোট ছোট অনেকগুলো পার্ট হয় একটা বড় সিস্টেম, রাইট? ইটস নট ওয়ান ইন্ডিভিজুয়াল সিস্টেম, এন্ড দ্যাটস ওয়াই ইটস অ্যান ইন্টিগ্রেটেড সিস্টেম। আমাদেরও যেরকম ফর এক্সাম্পল একটা বড় ফাইন্ডিং ছিল অ্যারাউন্ড MITM, রাইট? এবং হয়তো এটা আপনাদের তো এসেছে, আমাদের তো এসেছে, যে সেটা যখন প্রকিউর করা হয়, হ্যাঁ, বেসিক্যালি আমি ছিলাম যে ম্যান ইন দ্য মিডল এসেনশিয়ালি, and it's actually like pretty much self-explanatory in that way, যে ম্যান ইন দ্য মিডল অর্থাৎ হচ্ছে যে আপনি এবং আমি যখন কথা বলছি, আপনি এবং আমার যে নেটওয়ার্ক ট্রাফিকটা আমরা আদান প্রদান করছি বা ডেটা আমরা আদান প্রদান করছি সিম্পলি বাই টকিং, সিম্পলি বাই এক্সিস্টিং, এটার মাঝখানে কেউ একজন ঢুকে পড়লো, এবং আমরা হয়তো বা টের পাচ্ছি না, কিন্তু সেখানে আসলে আপনার ইভসড্রপিং হতে পারে, বা সেখানে আমরা এটাকে এমিউলেট করি। কারণ আমার মনে হচ্ছে আমি তো জাইমার সাথেই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ ঠিক আছে, আই থিঙ্ক হোয়াটসঅ্যাপ ইজ আ ভেরি গুড এক্সাম্পল। আমি তো জাইমার সাথে কথা বলছি এরকম একটা প্ল্যাটফর্ম, আমি তার সঙ্গে মানে একটা, বা আমি ওয়েবসাইটটাই দেখছি, আমি হয়তো বা এখন ডেইলি স্টার ওয়েবসাইটে ঢুকছি, আমি ওয়েবসাইটে আই ক্যান সি দ্য ওয়েবসাইট, বাট অ্যাকচুয়ালি মাঝখান দিয়ে হয়তো এখানে আরেকটা লেয়ার অফ ওয়েবসাইট ঢুকে গেছে যেটা আমি আসলে টের পাচ্ছি না, which looks a lot like the Daily Star's website, এবং হয়তো বা সেম URL আছে, because it's basically emulating that. So এরকম বেসিক্যালি হাউ ম্যান ইন দ্য মিডল ওয়ার্কস ইজ এসেনশিয়ালি যে আপনি যে সিস্টেমের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন, এটার মাঝখানে সে একটা আরবিট্রারি বা একটা আর্টিফিশিয়াল সিস্টেমকে সে এন্টার করায়, সেটা অ্যাপ হতে পারে, ওয়েবসাইট হতে পারে, অন্য একটা সেলফোন টাওয়ারও হতে পারে। ফর এক্সাম্পল, যেরকম আমরা দেখেছি আমাদের গবেষণায় যে ইমসি ক্যাচার গুলা বা যখন স্টিংরেজ গুলা করা হয়েছিল, প্রকিউর করা হয়েছিল, সেখানে কিন্তু অনেকগুলো সেল সাইট সিমুলেটরস, রাইট? এসেনশিয়ালি আপনি জানেন যে আপনার তিনটা নেটওয়ার্কে আপনি যখন একটা ফোন কল করেন, এটা আসলে ওয়ান টু ওয়ান, আপনার বাসার পাশে যে সেলফোন টাওয়ার, সেখান থেকে ইটস বেসিক্যালি থ্রোয়িং সিগন্যালস অ্যারাউন্ড। সো ইমাজিন একটা ফেক সেলফোন টাওয়ার ক্রিয়েট করছে, অ্যান ইলিউশন অফ আ সেলফোন টাওয়ার, যেখানে আসলে আপনার কলটা বাউন্স করছে, এন্ড দেন দ্যাট অলসো ইজ অ্যানাদার ওয়ে যেখানে আপনি আসলে ইন্টারসেপ্ট করতে পারছেন ট্রাফিকটা। সো MITM বা ম্যান ইন দ্য মিডল ইজ এসেনশিয়ালি trying to create a layer between আপনি এবং আপনার যে এন্ড যে এঙ্গেজ, আপনি যে প্ল্যাটফর্মের সাথে এঙ্গেজ করছেন বা ইউজারের সাথে এঙ্গেজ করতেছেন, তার মাঝখানে সে একটা আর্টিফিশিয়াল লেয়ার ক্রিয়েট করে, সো দ্যাট আপনার তথ্যগুলার আপনি তাকে না দিয়ে অ্যাকচুয়ালি আপনি আর্টিফিশিয়াল লেয়ারের সঙ্গে শেয়ার করছেন, অথবা আপনার একটা ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করছে।
পুলিশের কাছে এমআইটিএম সিস্টেম আছে, সেটা দেখেছিলাম। আপনি কি আর কারো হাতে এরকম সিস্টেম পেয়েছেন? না, এবং আমরা বলবো যে এখানে অবশ্যই আমাদের গবেষণা বা যে কোনো গবেষণার একটা সীমাবদ্ধতা এটাই যে মানে যেহেতু ডকুমেন্টস গুলা পাবলিক না, এখানে একটা বড় অস্বচ্ছতা কাজ করে। তো আমাদের গবেষণা পুলিশই উঠে এসেছে আপনাদের মতনই, কিন্তু এটাকে অন্যদের কাছে আছে কিনা এটা আসলে আমরা হ্যাঁ না আসলে বলতে পারবো না, বিকজ আমাদের কাছে সেই পরিমাণ এভিডেন্স নাই, বাট উই নো পুলিশ হ্যাজ ইট। আচ্ছা, তো আমার যেটা এখন মনে হচ্ছে যে এক একটা বাহিনী আসলে তাদের নিজেদের পদ্ধতিতে তারা নজরদারির ব্যবস্থা সর্ট অফ এস্টাবলিশ করছিল, মানে তারা তাদের নিজেদের পাথে হাঁটছিল। এমন কিন্তু না যে সবগুলা বাহিনী একসাথে হয়ে সেন্ট্রালাইজড কোনো একটা কোঅর্ডিনেটেড এফর্ট করেছিল, ওইটা কিন্তু আমার ঠিক মানে উঠে আসেনি। তো যে কারণে এটা আমার কাছে মনে হয়েছে যে একই ধরনের ফাংশনালিটির একটা হয়তো জিনিস পুলিশও কিনছে, আবার এনটিএমসিও কিনছে। রাইট, অ্যাবসলিউটলি। এবং আমরা দেখেছি যে আমাদের গবেষণা যেটা উঠে এসেছে যে মানে একটা বেসিক লেভেল অফ কেপাবিলিটিস মোটামুটি সবার হাতেই ছিল, রাইট? যে আমরা ওয়াইফাই ইন্টারসেপ্ট করতে পারি, আমরা কিছুটা হলো আমরা যখন একটা আন্দোলন হচ্ছে সেখানে গিয়ে আমরা সিগন্যাল জ্যামিং করতে পারি, এরকম বেসিক কিছু মোটামুটি সবার হাতেই ছিল। তারপর হচ্ছে আপনার আসলে ভেরিয়েশন গুলো আমরা দেখা শুরু করি, রাইট? যেমন প্রত্যেকটা বাহিনী, যেটা আপনি এনটিএমসির উদাহরণ দিলেন, এনটিএমসির ক্ষেত্রে যেটা আপনাদের গবেষণা আরো স্পষ্টভাবে ফুটে উঠেছে, আমাদের তো এখানে বড় করে এসেছে যে এনটিএমসির একটা বড় জায়গা ছিল হচ্ছে নেটওয়ার্ক ট্রাফিক ইন্টারসেপ্ট করা। এই জন্য তারা ডিপ প্যাকেট ইন্সপেকশন ইনভেস্ট করেছে, তারা আইএলএস ইনভেস্ট করেছে, তারা হিউজ পরিমাণ স্পাইওয়্যার ইনভেস্ট করেছে, বিকজ নেটওয়ার্ক ট্রাফিক লেভেলে তারা জিনিসটাকে ক্র্যাক করার চেষ্টা করেছে। এবং সেখানে এই জন্য তারা, এবং সেখানকার বিশেষ করে কন্টেন্ট ফিল্টারিং যদি আমি বলি, এনক্রিপশন ভাঙার কথা যদি বলি, সেখানে তারা অনেক বেশি ফোকাস করেছে, ভেরি মাচ এট দি আইআইজি লেভেল, রাইট? যে আমি আইআইজি লেভেল থেকে কিভাবে আমি ট্রাফিকটাকে ইন্টারসেপ্ট করে ডিভাইস পর্যন্ত আসতে পারি, সো দ্যাট এন্টায়ার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে ফর our viewers. Right, yes, absolutely. Internet gateway. সেখান থেকে যখন ট্রাফিক আসে টু মেক which is a national exchange, and then from সেখান থেকে আমার আইএসপি তে আসছে বা অপারেটর আসছে, এই যে একটা পুরো সিস্টেম। আমরা আসলে মনে করি মানে ইন্টারনেট আসলে যোগাযোগ ব্যবস্থা একটা খুবই ফিজিক্যাল একটা কিন্তু আর্কিটেকচার। সেখানে যে ট্রাফিকটা যখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ফ্লো করে, এখানে যতগুলো পয়েন্ট অফ আমার টাচ পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টে কোনো না কোনো একটা ভালনারেবিলিটি এক্সিস্ট করে। এনটিএমসি জায়গা ছিল যে আমি বিভিন্ন ইন্টারনেট ট্রাফিক যখন ফ্লো করে প্রত্যেকটা পয়েন্টের ভালনারেবিলিটিকে আমি কিভাবে এক্সপ্লয়েট করতে পারি, তো ইভেন্টুয়ালি যাতে আমি একটা ইন্ডিভিজুয়াল ডিভাইসের ভেতরে ঢুকতে পারি। দ্যাট ওয়াজ দ্য এন্টায়ার ইন্টেন্ট। স্যাটেলাইট ল্যান্ডিং স্টেশনও ছাড়েনি, আমি বলছিলাম যে ওরা কিন্তু স্যাটেলাইট ল্যান্ডিং স্টেশনও ছাড়েনি, কোনোটাই ছাড়েনি, মানে they covered all bases এখানে, any and all form of internet communication entering and transmitting through Bangladesh, and I'm quoting from their contract. Yes, exactly, and that was their entire intent, যে আমি ওখানে ঢুকতে পারবো কিনা বিভিন্ন ভাবে। বাট টু ইউর কোয়েশ্চেন, যখন আমরা দেখছি পুলিশের কাছে, তখন কিন্তু আমরা ম্যান ইন দ্য মিডল নিয়ে কথা বলছি, যেখানে তারা একটা ফেক সেল সাইট সিমুলেট করার চেষ্টা করছে, অথবা আমরা প্রচুর পরিমাণ সিগন্যাল জ্যামার্স দেখি, প্রচুর পরিমাণ ওয়াইফাই ইন্টারসেপশন দেখি। তো আমরা ধরে নিচ্ছি যে পুলিশ একটা গ্রাউন্ড ফোর্স, তাদের জন্য বিভিন্ন আন্দোলনের সময় গিয়ে সেখানকে সিগন্যাল জ্যাম করা, সেখানকার ট্রাফিক ইন্টারসেপ্ট করা ইন রিয়েল টাইম ওয়াজ আ লট মোর ইম্পর্টেন্ট দেন এন্টায়ার ইনফ্রাস্ট্রাকচারকে ইন্টারসেপ্ট করা। আমার কাছে একটা প্রশ্ন এসেছে একজন দর্শকের থেকে, সেটা ছিল যে ওরা কি রিয়েল টাইম ইন্টারসেপশন করতে পারতো, নাকি হিস্টোরিক্যাল ডেটা বা হিস্টোরিক্যাল আমাদের যে কনভারসেশনস কমিউনিকেশনস ওটা তার অ্যাক্সেস করতে পারতো? এটা তো জাইমা अगेन এটা মানে আমরা ধরে নিচ্ছি যে আসলে এখানে আপনি যদি নরমাল একটা সার্ভেইলেন্স মেথোডোলজি দেখেন, যেটাকে আমরা বলি যে লফুল সার্ভেইলেন্স, যেটা আমাদের ধরেন আমরা যদি কোনো সন্ত্রাসীকে ধরতে চাই, কোনো একটা লার্জ ক্রিমিনালকে ধরতে চাই, তখন তো দেখা যায় যে আমরা একটা প্যাটার্ন এস্টাবলিশ করার চেষ্টা করি। যেরকম ফর এক্সাম্পল, যে আমি তখন অনেক হিস্টোরিক্যাল ডেটা নিই, আই এম মনিটরিং সামবডি ফর আ ফুল ইয়ার ফর এক্সাম্পল, তো তখন হিস্টোরিক্যাল ডেটা আমার অ্যাক্সেস করা প্রয়োজন হয়, বিকজ আমি একটা প্যাটার্ন এস্টাবলিশ করার চেষ্টা করতেছি। মানে আমি তখন টার্গেট বেসড, মানে আমি তখন টার্গেট বেসড সার্ভেইলেন্স করছি, একজন দুইজন তিনজন টার্গেট করি, রাইট? বিকজ সবাই করার জন্য দেয়ার ইজ অলসো, যেটা এখনই মানে আইল কাম ইনটু দ্যাট ইন আ সেকেন্ড, বাট যখন আমরা রিয়েল টাইম করছি তখন আসলে সেটার পর প্রয়োজন যখন একটা আন্দোলনের সময় হচ্ছে, আমরা যদি সরঞ্জামগুলো দেখি বা স্পাইওয়্যার গুলাকে দেখি, a major part of it has real time capabilities, right? So চাইলে সেটা করা সম্ভব। কিন্তু এখন দর্শকের যে প্রশ্ন যে আসলে কোনটা কতটুকু, এটার পেছনে আসলে একটা বড় জায়গা হচ্ছে যে ডেটা স্টোরেজ, রাইট?
যে আমি ইন্টারসেপ্ট করে যাচ্ছি, কিন্তু ওয়ে ডু আই স্টোর অল দিস ডেটা? ইটস আ লট অফ ডেটা। 100 মানে বাংলাদেশে অলমোস্ট 170 মিলিয়ন মানুষ, বা মানে 17 কোটি মানুষকে প্রত্যেকে যদি আমি এখন সার্ভেল করি, আমরা জানি না এগেন ক্যাপাবিলিটি কতখানি, কত বড়, কি পরিমাণ স্টোরেজ আছে, এটা কি ফিজিক্যাল স্টোরেজ নাকি ক্লাউড স্টোরেজ। দেয়ার ইজ আ লট অফ ইফ এন্ড বাটস হিয়ার। আমরা দেখতে পেয়েছি কিছু সাবস্ক্রিপশন হয়েছে, আমরা দেখতে পেয়েছি কিছু সার্ভার কেনা হয়েছে, যেটা আপনারাও দেখতে পেয়েছেন আপনাদের অনুসন্ধানে, কিন্তু এত কত বড় স্কেল আমরা ঠিক জানি না। কিন্তু ডেফিনেটলি ওই লেভেলের রিয়েল টাইম মাস লেভেল ইন্টারসেপশন করার জন্য আপনার অনেকখানি স্টোরেজ প্রয়োজন, and that's a big investment. তো হয়তো এখানে মানে আপনি যেটা বলছেন যে 17 কোটি মানুষের সার্ভেলেন্স একসাথে করা হচ্ছে না, কিন্তু নিশ্চয়ই এটা এক দুজনের জন্য এত বড় একটা সিস্টেম কেনা হয়নি, মানে এটা মাস স্কেলে করার জন্যই করা, এই সিস্টেমটা ক্রয় করা হয়েছে বা এই সিস্টেম ইনভেস্টমেন্টটা করা হয়েছে, কিন্তু ওটা হয়তো মানে একসাথে 17 কোটি মানুষকে তারা নজরদারি করছে না, টু বি ভেরি ভেরি আই থিংক ক্লিয়ার to with everyone. Yeah, absolutely. I think that's a fair assumption to make. আসলে কতটুকু রিয়েল টাইম বা কতটুকু হিস্টোরিক্যাল, এটা একটা বড় হয়তো বা ক্লু হইতে পারে যে যখন নির্বাচন হয়, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে অ্যাটলিস্ট আমাদের গবেষণা উঠে এসেছে যে তখন অনেক নতুন নতুন সরঞ্জাম কেনা হতো, নানান ধরনের নতুন ক্যাপাবিলিটিস, নতুন স্পাইওয়্যার এবং প্রচুর পরিমাণ সার্ভার কেনা হতো ঠিক নির্বাচনের আগের সময়গুলোতে। তো তখন আমরা একটা মোটামুটি ইনফর্ম অ্যাজাম্পশন করতে পারি যে ঠিক নির্বাচনের পূর্বে বা নির্বাচনের চলাকালীন সময়গুলোতে সার্ভেলেন্সের স্কেল অনেকখানি বেড়ে যায়, কারণ তখন আমার রিয়েল টাইমে অনেক বেশি মানুষজনকে সার্ভেল করা লাগে, অনেক বেশি হয়তো বা রাজনীতিবিদদেরকে সার্ভেল করা লাগে। তো তখন এটা অনেকটা টার্গেটের থেকে ইট অ্যাকচুয়ালি মুভস ইনটু আ মাচ স্লাইটলি মোর অফ আ মাস স্কেল। হয়তো বা 17 কোটি মানুষ না, কিন্তু ডেফিনেটলি নর্মাল টাইমের তুলনায় অনেক বেশি একটা স্কেল আমরা দেখতে পাই, বিকজ না হলে তো হঠাৎ করে এত বেশি সার্ভার কেনার কোনো প্রয়োজন হতো না, যেটা আমরা কনজিকিউটিভলি ফর বোথ ইলেকশন পিরিয়ড 2018 সাল এবং 2024 সালে দুটারই ঠিক আগে আমরা এই ধরনের একটা পারচেজ স্পাইক দেখতে পাই, which gives us an assumption যে তখন আসলে সার্ভেলেন্সের স্কেলটা বেড়ে গিয়েছিল। আমি এবার একটু যদি আসতে পারি আসলে আইনি ব্যাখ্যাতে, আমার কাছে কিছু প্রশ্ন এসেছে, আমার ধারণা যেটা আপনার কাছেও এসেছিল, যে মানে যে নজরদারিটা করা হচ্ছিল, এই নজরদারিটা কি বেআইনি ছিল, আবার এটার মানে লিগ্যাল বেসিসটা অ্যাকচুয়ালি কি ছিল? আমি জানি যে 22টা আইন দ্বারা আমাদের নাগরিকদের উপরে নজরদারি করার একটা বৈধতা আইন শৃঙ্খলা বাহিনীরা পায়, এবং এই বৈধতাটা হয়তো আমাদের যে কনস্টিটিউশনাল সাংবিধানিক যে অধিকারটা আছে গোপনীয়তার, সেই অধিকারটাকেও এটা বরং ওভাররাইড করে। রাইট, অ্যাবসলিউটলি, ডেফিনেটলি। আমরা গত বছর একটা গবেষণা যখন পাবলিশ করেছিলাম, যেখানে আমরা দেখিয়েছি যে 22টা আইন দিয়ে নট জাস্ট সার্ভেলেন্স বাট সার্ভেলেন্স অ্যাডজেসেন্ট জিনিসগুলোকে আসলে বৈধতা দেওয়া হয়। ফর এক্সাম্পল, আমি যদি এক্সপ্লিসিটলি সার্ভেলেন্স নিয়ে কথাবার্তা বলি, সেটা আসলে 3টা আইন, যেটা হচ্ছে আপনার টেলিগ্রাফ অ্যাক্ট, আপনার বাংলাদেশ টেলিকম রেগুলেটরি অ্যাক্ট, আর আই থিঙ্ক দি আদার ওয়ান ওয়াজ টেলিগ্রাফি ওয়্যারলেস অ্যাক্ট। সো এই 3টা মিলিয়ে হয়তো আপনি একদম ওখানে এক্সপ্লিসিটলি বলা আছে আপনি সার্ভেলেন্স করতে পারবেন, এন্ড দ্যাটস পারফেক্টলি ফাইন। বাট অন্যান্য যে আইনগুলা, ইট ক্রিয়েটস মোর অফ, যেটাকে আমরা বলি এনেবলিং এনভায়রনমেন্ট আমাদের সর্ট অফ নীতিমালার ল্যাঙ্গুয়েজে, যে ধরেন আপনার ডেটা এক্সট্রাকশন, যে ধরেন আপনি যদি বাংলাদেশ ব্যাংক হন, আপনি যদি কিছু ফ্রডুলেন্ট জিনিসপত্র দেখেন, আপনার এখতিয়ারের ভেতরেও কিন্তু একটা সার্টেন লেভেল অফ সার্ভেলেন্স অ্যালাউড, যে আপনি অ্যাকাউন্ট গুলোকে ভেতরে ঢুকতে পারবেন, আপনি ইন্টারসেপ্ট করতে পারবেন, আপনি তার কাছ থেকে তথ্য চাইতে পারবেন, তার বাসায় গিয়ে ল্যাপটপ উঠায় নিয়ে আসতে পারবেন, ইউ ক্যান ডু দ্যাট। সো এই পুরো ইকোসিস্টেম অ্যাকচুয়ালি কালেকটিভলি আমাদের সার্ভেলেন্সকে বৈধতা দেয়। এবং যেটা আমার কাছে সবচেয়ে বেশি আসে, যেটা আসলে ইল্লিগ, এটা কি বেআইনি কিনা, এবং এটা তো কোনো বেআইনি সিস্টেম না, ইটস যেটাকে আমরা বলি যে লফুল ইন্টারসেপশন, ইট ইজ অ্যাকচুয়ালি লফুল, বিকজ বাংলাদেশের আইনে, বিশেষ করে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি অ্যাক্টের 97 ক ধারাতে এটা খুব এক্সপ্লিসিটলি বলে দেওয়া আছে, যেটা আমরা একটু আগে বুঝাচ্ছিলাম, যে আমাদের ইন্টারনেট গেটওয়ে, যেখান থেকে আমাদের মূলত ইন্টারনেট কানেকশনটা ঢোকে, আমাদের আইএসপি, আমাদের অপারেটর, এই প্রত্যেকটা যে অ্যাক্সেস পয়েন্ট গুলো আছে ফর ট্রাফিক টু এন্টার এন্ড এক্সিট এন্ড অ্যাকচুয়ালি সার্ভ দি এন্ড ইউজার, এই প্রত্যেকটা অ্যাক্সেস পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী এবং intelligence agencies they are legally allowed to add interception devices. They're legally allowed to access network traffic. এটা আমাদের 97 কতে পরিষ্কারভাবে অলরেডি বলে দেওয়া আছে। So that itself is quite intrusive, because এখানে কোনো লিমিট সেট করা দেওয়া নাই যে এটা হলে করা যাবে, এটা হলে করা যাবে না। It's very broad.
It's very broad, you're right. And এখন আসলে ভবিষ্যতে আমরা এটা থেকে সুরক্ষা পাবো কি করে? কারণ দেখেন আমরা জানি যে একটা ইনভেস্টিগেশন কমিটি করে দেওয়া হয়েছে যে তারা দেখবে যে কি কি নজরদারি সরঞ্জামাদি কেনা হয়েছে, কাদের থেকে ক্রয় করা হয়েছে। আমার মনে হয় বিশেষ করে ইসরায়েল নিয়ে একটু সেন্সিটিভ সবাই, ফর গুড রিজন অফ কোর্স। আবার অন্যদিকে তারা এটাও দেখবে যে এই সরঞ্জামাদি দিয়ে আমাদের নাগরিকদের অধিকার কিভাবে হরণ করা হয়েছিল। কিন্তু আপনি যেটা আমাকে বললেন যে it's ultimately lawful, and the government itself is saying যে এখন কোনো unlawful surveillance করা হচ্ছে না, but the scope of lawful surveillance is so broad, it's so broad, right? And so what does the future hold for us? আমরা নাগরিকরা এটার থেকে ভবিষ্যতে সুরক্ষা পাবো কি করে? আমার মনে হয় এখানে আসলে একটা বড় জায়গা হচ্ছে যে আমাদের এই যে সার্ভেলেন্স করার যে আমরা বৈধতা পেয়ে গিয়েছি, একটা অলমোস্ট আ ফ্রি পাস এট এনি পয়েন্ট, এখান থেকে আসলে আমাদের প্রথমেই আসলে একটা রিলিফ দরকার, রাইট? সো আমরা জানি যে ফর এক্সাম্পল আপনি যেটা বলেন ইনভেস্টিগেশন একটা কমিটি হয়েছে, পাশাপাশি আমরা এটাও জানি যে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি অ্যাক্টের এখন একটা অ্যামেন্ডমেন্ট চলছে। তো এই আইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বিশেষ করে 97 ক সেই সেকশনটা নিয়ে এখন অনেক আলোচনা চলছে বিটুইন দ্য হোম মিনিস্ট্রি অ্যান্ড দি আদার সর্ট অফ মিনিস্ট্রিজ। আমরা মনে করি যে এখানে অবশ্যই পাবলিক কনসালটেশন হওয়া উচিত, অবশ্যই অনেক বেশি সিভিল সোসাইটির পার্টিসিপেশন থাকা উচিত। সো দ্যাটস লাইক আ স্টার্টিং পয়েন্ট। আমাদের আসলে আইনি যে ব্যবস্থা যেটাকে অলরেডি অনেকখানি বৈধতা দেয়, সে আইনি ব্যবস্থা আসলে একটা বড় পরিবর্তন আনা প্রয়োজন, এবং এই পরিবর্তনটা আসলে আমরা নিজেরা আনলে হবে না যে ঠিক আছে একটা মন্ত্রণালয় বললো আমার কাছে একটা সমস্যা লেগেছে আমরা নিজেরা এখন ঠিকঠাক করে ফেলি। ইট ডাজন্ট রিয়েলি ওয়ার্ক দ্যাট ওয়ে, বিকজ যে কোনো রাষ্ট্রীয় বাহিনীর জন্য, যে কোনো ইন্টেলিজেন্স এজেন্সির জন্য, এটা শুধু বাংলাদেশ না, একটা সার্টেন লেভেল অফ সার্ভেলেন্স ইটসেলফ ইজ নট আ ডার্টি ওয়ার্ড অ্যাকচুয়ালি, ঠিক আছে? একটা সার্টেন লেভেল অফ সার্ভেলেন্স ইজ রিকোয়ার্ড ফর ন্যাশনাল সিকিউরিটি পারপাসেস, বাট আপনি সেটাকে কতখানি সেফ গার্ডের ভেতরে ঢোকাবেন, কতগুলো আপনি প্রসিডিউরাল জিনিসপত্র করবেন, আপনি কি সেখানে একটা ম্যাজিস্ট্রেট ছাড়া কাউকে আপনি কোনো ধরনের ইন্টারসেপশন করতে পারবেন, আপনি একটা কোর্ট ছাড়া কাউকে কোনো ডিভাইসে ঢুকতে পারবেন? সো হোয়াট আর ইয়োর সেফ গার্ডস ইন দ্যাট প্রসেস, এইটা আসলে ইন্ট্রোডিউস করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যেটা আসলে শুধুমাত্র একটা ধারা বদলালে হবে না বা একটা আইন বাদ দিলে হবে না। ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান এন্টায়ার সিস্টেম অফ সেফগার্ডস। এটা হচ্ছে আমাদের একটা পুরোপুরি ভাবে, না আমি ওটার সাথে অ্যাড করতে চাচ্ছিলাম যে আমাদের আসলে পুরোপুরি ভাবে একটা নাগরিক কনসেনসাস তৈরি করতে হবে যে আমাদের সার্ভেলেন্সের ভবিষ্যৎটা কি হবে এবং কেমন নাগরিকদের সুরক্ষাগুলো কি হবে। এবং আমাদের আনলফল সার্ভেলেন্স, আপনি বলছেন যে বেআইনি নজরদারি বলে কোনো কিছু এক্সিস্ট করে না, বিকজ ইটস অল সবই আইনি। সো দ্যাট ফান্ডামেন্টাল থিংকিং হ্যাজ টু রিয়েলি শিফট। যেহেতু আমাদের আইনের সমস্যা, আমরা সেখানে কাজ করি, কিন্তু এট দ্য সেম টাইম আমি যেটা সবসময় বলি যে আইন ইজ অনলি 50% অফ দ্য পিকচার, দেন দেয়ার ইজ আ প্র্যাকটিস, রাইট? যে তারপর যদি হয়তো বা আইনটা খুব ভালো, কিন্তু তখন আমি বেআইনি ভাবে সার্ভেলেন্স প্রক্রিয়া করা শুরু করলাম। তো সেক্ষেত্রে সেখানে আমার এক্সপোর্ট ইম্পোর্ট কন্ট্রোলস কি, আর সেখানে আমার স্বচ্ছতা কতটুকু, আমি কি জানতে পারছি কি ধরনের ডিভাইস বাংলাদেশ কিনছে, কিসের জন্য কিনছে, হোয়াট ইজ দ্য পারপাস। আমাদের গবেষণায় প্রচুর রকম ইকুইপমেন্ট উঠে এসেছে যেটাকে আমরা বলি ডুয়াল ইউজ, রাইট? আমরা জানি না এক্স্যাক্টলি সার্ভেলেন্সের জন্য এটা ব্যবহার করা হচ্ছে কিনা, বাট ইটস এ ডুয়াল ইউজ। এটা মিলিটারির জন্য ব্যবহার করা যেতে পারে, এটা মানে সাধারণ নজরদারির জন্য হতে পারে, আবার একটা এক্সট্রিম লেভেলের নজরদারি বা একটা সার্টেন intrusive নজরদারির জন্য ব্যবহার করা যেতে পারে। So we actually don't know, so we classify them as dual use technologies. So এই ধরনের যে ক্ল্যারিফিকেশনস গুলো প্রয়োজন এবং সেখানে যে স্বচ্ছতাটা প্রয়োজন in terms of procurement, import, export, কোন বাহিনী কি করছে, সেটা আসলে আমাদের সার্বিকভাবে একটা পরিবর্তন প্রয়োজন। এবং সেখানে আমি মনে করি আমাদের দেশে তো আমরা নানান ধরনের রিফর্ম নিয়ে কথা বলছি, আমাদের সিকিউরিটি সেক্টর রিফর্ম নিয়ে কাজগুলো আমার কাছে মনে হয় অনেক বেশি আমরা একটু পিছিয়ে আছি সেখানে। আমাদের এই সেক্টরটাকে ফান্ডামেন্টালি রিফর্ম করে, এবং আপনাদের অন্যান্য অনুসন্ধানে আমরা দেখেছি যে অন্যান্য ভাবে রাষ্ট্রীয় বাহিনীগুলা has used disproportionate force, right? So surveillance is one piece of it, disproportionate force another piece of it, how recruitment happens another piece of it. So this entire sector and how they function fundamentally needs a reform, এবং এটা আইন এবং একই সঙ্গে এই সেক্টর রিফর্মটা অলমোস্ট একযোগে প্রয়োজন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আমাদের সার্ভেলেন্স শুধু একটা অংশ, পুরো একটা সার্বিক সিকিউরিটি সেক্টর রিফর্ম আমার মনে হয় এখানে প্রয়োজন, এটা আমিও মনে করি। আর বিশেষ করে যেহেতু সার্ভেলেন্সের কথাটা এখানে আমরা তুলে এনেছি যে আমাদের তো কোনো জাতীয় নজরদারি বা আড়িপাতা নিয়ে কোনো পলিসি নেই জাতীয় লেভেলে। আমরা যে কারণে দেখেছি যে এনটিএমসি ILIS কিনছে বা 550 কোটি টাকা দিয়ে, অন্যদিকে পুলিশ একটা ম্যান ইন দ্য মিডল সিস্টেম কিনছে, মানে
ILIs could have essentially, you could have saved out on the money for the man in the middle system. I'm sorry. আমি মানে কোনোটাই থাকা উচিত না টেকনিক্যালি, কিন্তু মানে ডাবল স্পেন্ডিং হচ্ছে এখানে। হ্যাঁ, খুবই ফ্র্যাগমেন্টেড, সবাই সমাধান করে কিনছে এবং অলমোস্ট রেস। আমার কাছে মনে হচ্ছে আমি যখন প্রত্যেকটা দেখছিলাম তার কাছে কত বেশি আছে, এটার পর একটা ব্যবস্থা। হ্যাঁ, আমি এটা পারি না, বা অন্য বলছে যে আমি ওইটা পারি, ওরকম মানে ডাবল আলাদা আলাদা সিস্টেম কিন্তু এসেনশিয়ালি একই ফাংশনালিটি এগুলার। তো একটা পলিসি থাকা উচিত যে এই পলিসি অনুযায়ী যে আমার সার্ভেলেন্স থাকবে, কেন থাকবে না, কিন্তু এই পলিসি অনুযায়ী আমার প্রকিউরমেন্ট করব এবং এই পলিসি অনুযায়ী আমার সার্ভেলেন্সের সর্ট অফ সেক্টরটা দেখতে হবে। এবং যেটা আসলে আমরা বলি, যেটা হয়তো বা পৃথিবীর খুব কম জায়গাতে আছে আনফরচুনেটলি, বাট উই হ্যাভ টু ইন্ট্রোডিউস ইট, যে ঠিক আছে আমি যখন এই ধরনের কোনো ডুয়াল ইউজ টেকনোলজিকে আমি ইম্পোর্ট করছি, সেক্ষেত্রে সেখানে আমি কোনো ধরনের হিউম্যান রাইটস অ্যাসেসমেন্ট করতে পারছি কিনা। বাংলাদেশে এখন অনেকদিন ধরে অনেক ভালো ভালো মানবাধিকার সংস্থা আছে যারা এই জিনিসগুলো করতে পারবে, বিদেশি মানবাধিকার সংস্থা আছে। সো দিস আর ওয়েল এস্টাবলিশড মেথোডলজি, যেমন যেটা আপনাকে ইনভেন্ট করতে হবে নতুন করে। সো আমি যখন কোনো কিছু ইম্পোর্ট করবো যেটা which is categorized as potentially surveillance, সেখানে অ্যাট দ্য ইম্পোর্ট লেভেল আমি সেখানে কিভাবে নাগরিককে ইনভলভ করছি, বিশেষ করে সিভিল সোসাইটিকে ইনভলভ করছি, যেখানে দে ক্যান কন্ডাক্ট দিস ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস অ্যাসেসমেন্ট। এগুলো প্রয়োজন। এখন এগুলো হয়তো বা একটু মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে হয়তো বা বইয়ের কথা লাগে, যেটা আসলে কতটুকু প্র্যাকটিক্যালি পসিবল, বাট দোজ আর দ্য সেফগার্ডস ইউ নিড, বিকজ আপনি একটা ম্যাসিভ সিস্টেমকে ওভারহল করার চেষ্টা করছেন। তো সেখানে শুধুমাত্র আমি একটা সুইচ চাপবো এবং তারপর পুরো সিস্টেমটা ডিফারেন্ট হয়ে যাবে, দ্যাটস ভেরি আনলাইকলি টু হ্যাপেন। তো আপনার মাল্টিপল লেয়ারে মাল্টিপল পরিবর্তন হলেই হয়তোবা আমরা বাংলাদেশের থেকে এই স্পাইওয়্যার, এই এক্সট্রিম সার্ভেলেন্স যে একটা ব্যাপার চলে এসেছে, সেখান থেকে আমরা হয়তোবা মুক্তি পেতে পারি। দিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মনে হয় মোটামুটি পুরো দুটো রিপোর্ট নিয়ে আমাদের যা যা মনের কথা ছিল সবগুলি আমরা বলতে পেরেছি। আশা করছি দর্শকদেরও কিছু কিছু প্রশ্ন আমরা উত্তর দিতে পেরেছি। সব প্রশ্নের উত্তর হয়তো দেওয়া সম্ভব না, আরো হয়তো আসবে, but I hope we've been able to clarify certain things about how surveillance works in Bangladesh and what the future should be looking like. Great, thank you Zaima. I also learned a lot from this conversation. এবং আমি হয়তো লাস্ট যেটা কথাটা বলবো যে আসলে এই আলোচনাটা এই রিপোর্টেই সীমাবদ্ধ না, বা এই সময়ে এই মুহূর্তে সীমাবদ্ধ না। আমার মনে হয় সার্ভেলেন্স নিয়ে আলোচনাটা আমাদের বারবার উঠে আসা উচিত, বিকজ এটা আমাদের খুব একটা বেসিক অধিকার, আমাদের খুব বেসিক অধিকার যে আমি একটা প্রাইভেট লাইফ চাই, আমি আমার পার্টনারের সাথে কি কথা বলছি, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, এগুলা দিস আর ভেরি প্রাইভেট ইনফরমেশন, এবং এগুলো কোনো রাষ্ট্রীয় বাহিনীর কাছে আসলে থাকা উচিত না, একটি সাধারণ নাগরিক। তো সেই জায়গাটা থেকে আসলে এই আলোচনাটা বারবার আসা উচিত, এবং আমাদের এই বিষয়টা নিয়ে নাগরিকের পক্ষ থেকে যে চাহিদাটা, যে আকাঙ্ক্ষাটা, এটা বারবার উঠে আসা উচিত, এবং সেখান থেকে একটা চাপ সবসময় থাকা উচিত সরকারের উপরে, যে আমি যদি এই ধরনের কোনো নজরদারি করি, আই এম অ্যাকাউন্টেবল টু দ্য পাবলিক। সো আশা করি যে আমাদের দুজনের রিপোর্টের মাধ্যমে হয়তো এই আলোচনাটা শুরু হয়েছে, কিন্তু হয়তো এখানে জানি শেষ না হয়ে যায়, এবং আমি আশা করি যে অন্যান্য যারা সংস্থা আছে, অন্যান্য গবেষণা নিয়ে যারা এই ধরনের কাজ করে, তারাও তাদের পক্ষ থেকে নানান ধরনের প্রতিবেদন ছাপাবে, যাতে আমাদের সিস্টেমটা আমরা আরো ভালো করে বুঝতে পারি, এবং নাগরিকের পক্ষ থেকে এই প্রত্যাশাটা অলওয়েজ থাকবে সরকারের কাছে যে যাতে নজরদারিটা কখনো যেন এরকম ডিসপ্রপোর্শনেট না হয়, সেই চাপটা জানি আমরা এক্সার্ট করতে পারি কন্টিনিউয়াসলি। দিয়ে আপনি ঠিকই বলেছেন, আসলে দ্য কনভারসেশন ইজ অনলি জাস্ট স্টার্টিং, উই হ্যাভ আ লং ওয়ে টু গো বিফোর রিফর্ম। দিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।